অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং 4 এর আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি গার্মেন্টস প্রোডাকশন সিস্টেম নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে একটা ইন্ডাস্ট্রিতে গার্মেন্টস প্রোডাকশন সিস্টেম কেন দরকার। মূলত এটা দরকার তখনই যখন একটা সিঙ্গেল অর্ডার থেকে আস্তে আস্তে কোয়ান্টিটিটা মাস পর্যায়ে চলে যায়, তখনই কিন্তু একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা সিস্টেম ডেভেলপ করা দরকার। যে সিস্টেম ডেভেলপ করলে আমি মাস পরিমাণ প্রোডাকশন কোনো ডিলে ছাড়া অথবা কোনো কোয়ালিটি ফেল ছাড়া করতে পারবো। ঠিক আছে, আমরা মূলত এই বিষয়টা নিয়ে আজকে এখানে আলোচনা করব। আজকের এই ক্লাস শেষে আমরা যে বিষয়গুলো সম্বন্ধে ধারণা পাবো তার ভিতরে যেটা হবে যে আমরা গার্মেন্টস প্রোডাকশন সিস্টেম কি এটা সম্বন্ধে জানবো, এবং তার সাথে সাথে একটা গার্মেন্টস প্রোডাকশন সিস্টেমের অবজেক্টিভস কী হতে পারে এবং কী কী ফ্যাক্টরস আছে যে ফ্যাক্টরসগুলো আমার গার্মেন্টস প্রোডাকশন সিস্টেম ডিসাইড করতে বা চুজ করতে সাহায্য করে থাকে। এছাড়া আমরা আরও জানবো যে একটা গার্মেন্টস প্রোডাকশন সিস্টেম কী কারণে নামকরণ করা হয় তার ওই নামে, এবং কিছু প্রিন্সিপালস আইডিয়া বা প্রিন্সিপাল সম্বন্ধে আমরা ধারণা নেব যেটা আমার গার্মেন্টস প্রোডাকশন সিস্টেমটাকে ডেভেলপ করবে। এবং সর্বশেষে আমরা আমাদের ফ্যাক্টরিতে বা ইন্ডাস্ট্রিতে আরএমজি সেক্টরে অনেক টাইপসের গার্মেন্টস সিস্টেম পাওয়া যায়, তার ভিতরে কিছু পপুলার গার্মেন্টস সিস্টেম সম্বন্ধে বা পপুলার গার্মেন্টস সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব। আমরা শুরুতেই গার্মেন্টস প্রোডাকশন সিস্টেমের সংজ্ঞা সম্বন্ধে একটু ধারণা নেই। এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে এরকম যে এই গার্মেন্টস প্রোডাকশন সিস্টেম ইজ আ ওয়ে হাউ ফ্যাব্রিক ইজ বিং কনভার্টেড ইনটু গার্মেন্টস ইন আ ম্যানুফ্যাকচারিং সিস্টেম। এখানে ক্লিয়ারলি বলতেছে যে আমাদের মেন যে র ম্যাটেরিয়ালস সেটা হলো ফ্যাব্রিক, সেই ফ্যাব্রিকটাকে আমরা কোন সিস্টেমের মাধ্যমে পরিচালনা করলে একটা কমপ্লিট গার্মেন্টস পাওয়া সম্ভব। সো এই যে সিস্টেমটাকে সাধারণত গার্মেন্টস প্রোডাকশন সিস্টেম বলা হয়ে থাকে। প্রকৃতপক্ষে একটা ফ্যাক্টরিতে গার্মেন্টস সিস্টেম কি হবে বা কোনটা আমরা ফলো করব সেটা সাধারণত ওই গার্মেন্টসে বা ওই স্টাইলের অর্ডারের উপর ডিপেন্ডস করতেছে। যেমন অর্ডার কোয়ান্টিটি হতে পারে বা সেখানে নাম্বার অফ দ্য অপারেটার্স ইনভলভ তার উপরে হতে পারে, অথবা সেইখানে কি পরিমাণ বা কোন টাইপসের মেশিন কি পরিমাণ লাগবে তার উপর ডিপেন্ডস করে আমাদের গার্মেন্টস সিস্টেমটা আমরা চুজ করতে পারি। এছাড়া আরও কিছু ফ্যাক্টরস আছে যে ফ্যাক্টরসগুলোর উপর বেসিস করে আমরা গার্মেন্টস সিস্টেমগুলো চুজ করতে পারি। আমি এখানে কয়েকটা ফিগারের মাধ্যমে কয়েকটা স্টাইলের গার্মেন্টস প্রোডাকশন সিস্টেম দেখানোর চেষ্টা করেছি। শুরুতেই আমরা গার্মেন্টস প্রোডাকশন সিস্টেমের অবজেক্টিভস সম্বন্ধে একটু জেনে নিই। এখানে 3টি অবজেক্টিভসের কথা বলা আছে। প্রথম যেটা বলা হচ্ছে যে নাম্বার 1, এক্সামাইন দ্য ফিচার্স অফ ডিফারেন্ট কাইন্ডস অফ দ্য গার্মেন্টস প্রোডাকশন সিস্টেমস। সো আমাদের গার্মেন্টস সিস্টেম যতগুলো এক্সিস্ট আছে তার প্রত্যেকটা ফিচার সম্বন্ধে আলোচনা করা বা সমালোচনা করা, তার সুবিধা অসুবিধা বের করা, এটা 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার যে পয়েন্টটা আছে, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট ডিফারেন্ট প্রোডাকশন সিস্টেম। আমাদের যে আমরা যে বিভিন্ন টাইপসের গার্মেন্টস সিস্টেম নিয়ে আলোচনা করে তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বের করছি। এখন আমরা যেটা করব যে এদের ভিতরে একটা কম্পেয়ার করব এবং কন্ট্রাস্ট করব এবং দেখব যে কোন স্টাইলের সাথে কোন স্টাইলের প্রোডাকশনটা খুব ভালো মতো চলে যায়, মানে প্রোডাক্টিভিটি বাড়বে উইদাউট হ্যাম্পারিং দ্য প্রোডাকশন সিস্টেম। ওকে, নাম্বার 3 যেটা বলছে অ্যাসেসেস অ্যান্ড ক্রিটিক্যালি রিলেট অ্যান্ড দ্য ম্যারিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউটিলাইজেশন অফ ডিফারেন্ট প্রোডাকশন সিস্টেমস ইন ভেরিয়াস সার্কামস্টেন্সেস। তার মানে বলতেছে যে একটা গার্মেন্টস প্রোডাকশনের সময় বিভিন্ন স্টেজে বা স্টেপসে বা বিভিন্ন সার্কামস্টেন্সে যে সমস্যাগুলো হতে পারে সেই সমস্যাগুলো অ্যানালাইসিস করে আমাকে নির্দিষ্ট কয়েকটা গার্মেন্টস প্রোডাকশন সিস্টেমকে আমরা চুজ করতে পারি যে এই গার্মেন্টস সিস্টেমটা আমরা ওই টাইপের বা ওই স্টাইলের ফ্যাব্রিকের জন্য বা স্টাইলের গার্মেন্টসের জন্য আমরা সিলেক্ট করব, অন্য টাইপসের গার্মেন্টস প্রোডাকশনের জন্য আমরা সিলেক্ট করবো। সো এই বিষয়গুলো সাধারণত গার্মেন্টস প্রোডাকশন সিস্টেমের অবজেক্টিভস। আমরা এখন নেক্সট স্লাইড দেখি। আমরা এটার মধ্যে জেনেছি যে একটা গার্মেন্টস সিস্টেম কীভাবে নামকরণ করা হয়ে থাকতে পারে অথবা কীভাবে গার্মেন্টস সিস্টেমটা ফ্যাক্টরিতে এস্টাবলিশড হয়। আমরা এখন যেটা জানবো যে কী কী ফ্যাক্টরসের কারণে গার্মেন্টস প্রোডাকশন সিস্টেমের নামকরণটা চেঞ্জ হয়। ওকে,
প্রথমে যেটা আছে সেটা হলো 1 নম্বরে কোম্পানি অ্যাফোর্ডেবিলিটি। তার মানেটা হলো যে আমার যে কোম্পানিতে আমি যে সিস্টেমটা ডেভেলপ করব সেইখানে সেই কোম্পানির অ্যাসেট বা তার ইনভেস্টমেন্ট কী পরিমাণে আছে এবং সেই ইনভেস্টমেন্ট বা অ্যাসেটের মধ্যে আমরা যে সিস্টেমটা চাচ্ছি সেটা পাওয়া সম্ভব কিনা, অথবা এর মাধ্যমে আমরা যে সিস্টেমটা আমরা অ্যাচিভ করতে পারবো সেটা কিন্তু আমাকে ডিসাইড করতে হবে। নাম্বার 2 যেটা আছে ইকুইপমেন্ট দ্যাট ডিরেক্টলি ইনভলভ উইথ ওয়ার্কফ্লো, মানে হলো আমাদের যে ইকুইপমেন্টগুলো আমার ফ্যাক্টরি আমাকে প্রোভাইড করতেছে সেই ইকুইপমেন্ট আমার কোন প্রোডাকশন সিস্টেমের সাথে ম্যাচ করতেছে। তার মানে আমার এক্সিস্টিং র ম্যাটেরিয়ালস এবং ইকুইপমেন্ট বা ম্যান পাওয়ার বা মেশিনারি এগুলো আমার গার্মেন্টস প্রোডাকশন সিস্টেম কোনটা হবে সেটা চুজ করার জন্য কিন্তু দায়ী। নাম্বার 3 যেটা আছে আইটেমস অফ ফিনিশড প্রোডাক্টস। এর মানেটা হলো যে একটা বায়ার যখন আমাকে অর্ডার দেবেন তখন কিন্তু বিভিন্ন টাইপের প্রোডাক্ট হতে পারে, যেমন টি শার্ট হতে পারে, পোলো শার্ট হতে পারে, বেসিক প্যান্ট হতে পারে, বেসিক ট্রাউজার হতে পারে, বেসিক শার্ট হতে পারে, আন্ডার গার্মেন্টস বা লিঙ্গারি আইটেমসগুলো হতে পারে। সো আমাকে চুজ করতে হবে যে আমি কোনটা তৈরি করব এবং সেটা তৈরি করার জন্য কি কি মেশিনারি আমার দরকার হবে এবং তার সাথে সাথে আমার কোন লাইন লেআউটটা দরকার হবে, ঠিক আছে। ওইটা এস্টাবলিশ করার মতো ক্যাপাবিলিটি আমার আছে কিনা সেটা আমার প্রোডাকশন সিস্টেম চুজ করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওকে, নাম্বার 4 যেটা আছে মেশিন অর ফ্লোর লেআউট। এক্ষেত্রে যেটা বলা আছে যে আমার ফ্যাক্টরিতে যে আমি যে প্রোডাকশনটা আমি চুজ করতেছি বা যে আইটেমটা চুজ করতেছি সেটার জন্য কোন লেআউটটা দরকার হবে, অথবা আমি যে লেআউটটা করতে চাচ্ছি আমার ফ্লোরের ক্যাপাসিটিতে সেই ফ্লোর লেআউটটা করা সম্ভব কিনা, ঠিক আছে। অথবা আমার চাহিদা মতো বা আমার রিকোয়ারমেন্টস মতো আমার মেশিনারিগুলো কি সাফিসিয়েন্টলি সাপ্লাই আছে কিনা, এইগুলো আমার কিন্তু গার্মেন্টস প্রোডাকশন সিস্টেম ডিসাইড করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর বাইরে যেটা আছে যে ম্যানেজমেন্টের একটা পলিসির কথা এখানে বলা হচ্ছে। সেই ম্যানেজমেন্টের পলিসি যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবো যে একটা ফ্যাক্টরির পোর অ্যাসেট বা লো পরিমাণ অ্যাসেট থাকা সত্ত্বেও শুধুমাত্র স্কিল ম্যানেজমেন্ট পলিসির কারণে বা স্কিল ম্যানেজমেন্টের কারণে তাদের কর্মদক্ষতার কারণে কিন্তু প্রোডাকশন সিস্টেমটা কিন্তু খুব বেশি পরিমাণে হায়ার হয়ে যাচ্ছে। সো ওই ফ্যাক্টরি কিন্তু শুধুমাত্র স্কিল ম্যানেজমেন্টের কারণে কিন্তু একটা ভালো পজিশনে যাওয়া সম্ভব হয়। সো এই জিনিসটা আমরাও নিজেরাও জানি। সো এই ক্ষেত্রে আমাদের ডিসিশন নিতে হবে যে আমার ম্যানেজমেন্ট থেকে এই ডিসিশন নিতে হবে যে আমার যা আছে সেটা দিয়ে আমরা আসলে কতটুকু সার্ভ করতে পারবো বা কতটুকু আমি অ্যাকসেপ্ট করতে পারবো। সো এই ডিসিশনটা নেওয়া গুরুত্বপূর্ণ। এরপরে যেটা আছে নাম্বার 6 ম্যাটেরিয়ালস হ্যান্ডেলিং সিস্টেম। ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং সিস্টেমের সাথে আমরা নাম্বার 2 যে পয়েন্ট আছে মোটামুটি সেম টাইপসের। তবে এইখানে যেটা আছে যে ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং সিস্টেমে যদি আমরা অটোমেটিক অনেক কিছু ইকুইপমেন্ট আমরা এখন অ্যাভেলেবেল পাচ্ছি, যে অটোমেশন বা যে অটোমেটিক মেশিনগুলো বা যে সাপোর্টিং ম্যাটেরিয়ালসগুলো ফ্যাক্টরিতে বা ফ্লোরে আমরা যদি ইমপ্লিমেন্ট করি তাহলে দেখা যাবে যে অনেক ম্যান পাওয়ার আমার লাগবে না, ঠিক আছে। সো যদি আমরা এটা করতে পারি তাহলে কিন্তু আমার ফ্লোরে গ্যাদারিংসটা কমে যাবে, অথবা আমি কিন্তু আমার রিকোয়ার্ড সিস্টেম অনুসারে আমার ম্যাটেরিয়ালগুলোকে একটা সিকোয়েন্স করতে পারি, ঠিক আছে। তারপর যেটা আছে নাম্বার 7 পার্সোনাল ট্রেনিং। পার্সোনাল ট্রেনিংয়ের ক্ষেত্রে বলা হচ্ছে যে আমাকে প্রত্যেকটা অপারেটর স্টাফ এদেরকে ট্রেনিং দিতে হবে। কখন ট্রেনিং দিব? যে যখন নিউয়ার কোনো আইটেমস আসবে, যে আইটেম সম্বন্ধে তাদের আগে পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল না তাদেরকে ট্রেনিং দিতে হবে, অথবা যে প্রোডাকশন সিস্টেমটা ডেভেলপ করা হচ্ছে সেই প্রোডাকশন সিস্টেমটা যদি আগে থেকে তাদের ভিতরে অভ্যস্ত না থাকে তাহলে তাদের কিন্তু ওই প্রোডাকশন সিস্টেমে কাজ করতে গেলে বিভিন্ন ধরনের প্রবলেম অ্যারাইজ হতে পারে। তো সেই ক্ষেত্রে তাদেরকে ওই সিস্টেমের সাথে অ্যাডাপ্ট করার জন্য আমাদের তাদেরকে ট্রেনিং প্রোভাইড করতে হবে। ওকে, নাম্বার 8 যেটা আছে প্রোডাকশন প্রসেসেস। প্রোডাকশন প্রসেসেস ক্ষেত্রে যেটা আছে যে আমি আসলে বিভিন্ন টাইপসের প্রোডাকশনের প্রসেস থেকে আমি আসলে সিলেক্ট করবো যে আমার কোন আইটেমটা তৈরি করতে কোন কোন প্রসেস বা কোন কোন স্টেপস আমার লাগবে এবং সেই স্টেপসগুলো কোনটা কী পরিমাণ আমার প্রোডাকশনটাকে হ্যাম্পার করতেছে অথবা এটাকে আরও স্মুথ করতেছে, সেই বিষয়গুলো নিয়ে আমাকে আগে অ্যানালাইসিস করতে হবে। সো আমরা যখন এই ফ্যাক্টরসগুলো নিয়ে অ্যানালাইসিস করব তখন কিন্তু আমাদের মধ্যে চলে আসবে যে আমাদের আসলে কোন গার্মেন্টস প্রোডাকশন সিস্টেমটা আমাদের জন্য পারফেক্ট। আমরা ইতিমধ্যে জেনেছি যে একটা গার্মেন্টসের প্রোডাকশন সিস্টেম কী হবে সেটা ডিসাইড করার জন্য আমার ফিনিশড আইটেমস কী আছে সেটা সম্বন্ধে ধারণা রাখতে হবে। তার সাথে সাথে আমার
ম্যান পাওয়ার কত হবে, নাম্বার অফ মেশিনারিজ কত হবে, এবং যে র ম্যাটেরিয়াল ফ্লো হবে সেটার প্রপার ইকুইপমেন্টের হ্যান্ডেলিংটা আমার সম্ভব কিনা তার উপর ডিপেন্ড করে আমরা সাধারণত প্রোডাকশন সিস্টেমের নামকরণ, প্রোডাকশন সিস্টেম চুজ করে থাকি। এখন আমরা যেটা জানবো সেটা হলো যে কিভাবে প্রোডাকশন সিস্টেমগুলো নামকরণ করা হয়। এখানে 3টা ফ্যাক্টরসের কথা বলা আছে, যে ফ্যাক্টরসগুলোর মাধ্যমে সাধারণত প্রোডাকশন সিস্টেমগুলো নামকরণ করা হয়। এক নম্বর যেটা আছে নাম্বার অফ দ্য মেশিনস ইউজড ইন লেআউট, নাম্বার 2 যেটা আছে টোটাল নাম্বার অফ দ্য অপারেটরস ইনভলভ, অ্যান্ড নাম্বার 3 যেটা আছে নাম্বার অফ দ্য পিসেস মুভিং ইন আ লাইন ডিউরিং মেকিং এ লাইন। সো এই ফ্যাক্টরসগুলোর উপর বেসিস করে সাধারণত গার্মেন্টস প্রোডাকশন সিস্টেমগুলোর নামকরণ করা হয়। আমরা অলরেডি জেনেছি যে কিভাবে বা কি কি ফ্যাক্টরস থাকলে বা কি কি আইটেমস থাকলে আমরা একটা প্রোডাকশন সিস্টেমকে নির্দিষ্ট কোনো স্টাইলের জন্য সিলেক্ট করতে পারি। তারপরেও এখানে আমরা একটা প্রিন্সিপালস, একটা ফ্লো চার্ট দেওয়ার চেষ্টা করছি, যে প্রিন্সিপালস আমরা ফলো করলে আমরা একটা পারফেক্ট প্রোডাকশন সিস্টেমটা ডিসাইড করতে পারবো। ওকে, সো প্রথমে যেটা আছে যে আমার মিশন অ্যান্ড পলিসিস অফ ম্যানুফ্যাকচারিং ফার্ম, আমার কোম্পানির মিশন এবং পলিসিস কী আছে সে বিষয়টা সম্বন্ধে আমাকে আগে ধারণা রাখতে হবে। 2 নম্বর যেটা হবে সেটা হলো পার্সোনাল ক্যাপাবিলিটিস, আমার যে অ্যাসেট আছে সেই অ্যাসেটের ভিতরে আমি যে প্রোডাকশন সিস্টেমটা চুজ করতে যাচ্ছি সেটা আমি অ্যাসিভ করতে পারবো কিনা, অথবা আমার যে অ্যাসেট আছে সেই অ্যাসেট দিয়ে আমি কোনটা অ্যাসিভ করতে পারবো, এটা একটা বড় ফ্যাক্টর। দেন 3 নম্বর যেটা আছে লট সাইজ। লট সাইজ মানে হলো যে আমার কোয়ান্টিটিটা কতটুকু আছে, মানে বায়ার আমাকে কি পরিমাণ অর্ডার দিয়েছে, তাহলে আমি সেটা কি করব যে এই অর্ডারের পরিমাণটা আমি আমার প্রোডাকশন সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করব এবং ফাইন্ড আউট করার চেষ্টা করব যে সেইখানে কতটুকু পরিমাণ বা কত সময় লাগতে পারে, এবং সেই সময় বা বায়ারের নির্দিষ্ট সময়ের ভিতরে আমি প্রোডাকশনটা ডেলিভারি কমপ্লিট করতে পারবো কিনা। ঠিক আছে, তারপরে যেটা জানতে হবে যে এইখানে এই অর্ডারের ভিতরে কি পরিমাণ স্টাইল আছে এবং সেই স্টাইলে লেআউট প্ল্যানিং বা লাইন ব্যালেন্সিং করতে কি পরিমাণ সমস্যা হতে পারে, অথবা এই স্টাইলগুলো যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে আমার প্রোডাকশন সিস্টেম কি সেম রাখলে চলবে নাকি আরও কয়েকটা প্রোডাকশন সিস্টেম নিয়ে আমাকে কাজ করতে হবে, সেটা নিয়ে আমাদেরকে এই প্রিন্সিপালে আলোচনা করে বা ধারণা রাখতে হবে। দেন এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে লেবারের স্কিল সম্বন্ধে বলা হচ্ছে, যে লেবারের স্কিলটা একটা গুরুত্বপূর্ণ, যে নাম্বার অফ দ্য লটের সাথে সাথে আমাদের স্টাইল চেঞ্জের যে ফ্রিকোয়েন্সি আছে সেটার সাথে কিন্তু লেবারের স্কিলটা গুরুত্বপূর্ণ। সো লেবারের স্কিলের উপর বেসিস করে কিন্তু আমার প্রোডাকশন সিস্টেমটা ডিসাইড করতে হবে। এর সাথে সাথে থ্রুপুট টাইম আছে, ডিফিকাল্টি ইন ব্যালেন্সিং আছে, এবং প্রসেস লেআউট আর প্রোডাক্ট লেআউট। যখন আমরা এই ফ্যাক্টরসগুলোকে সাফিসিয়েন্টলি বা অ্যাকুরেটলি আমরা চুজ করতে পারবো বেসড অন আওয়ার ক্যাপাবিলিটি, তখনই কিন্তু আমাদের মিশন এবং যে পলিসিস আছে সেটা কিন্তু আমরা অ্যাচিভ করতে সক্ষম হব। ওকে, সো একটা প্রপার প্ল্যানিংয়ের জন্য একটা প্রিন্সিপাল দরকার হবে, সেই প্রিন্সিপালটা কিন্তু আমরা এই ফ্যাক্টরসগুলো ফলো করলে কিন্তু পাই। ঠিক আছে, প্রকৃতপক্ষে আরএমজি সেক্টরের ডিমান্ডের উপর বেসিস করে সাধারণত প্রোডাকশন সিস্টেমগুলো ঠিক আরএমজি সেক্টর স্টার্ট হওয়া বা এস্টাবলিশ হওয়ার শুরু থেকে এই পর্যন্ত ক্রমান্বয়ে চেঞ্জ হয়ে আসছে, পরিবর্তন হয়ে আসছে। এগুলো সব কিছুই না তার নিজস্ব প্রয়োজনের কারণে হয়েছে। এইখানে আমরা 8টা প্রোডাকশন সিস্টেম নিয়ে আলোচনা করব। তার ভিতরে 1 নাম্বার হলো ম্যাক্রো সিস্টেম আর ইন্ডিভিজুয়াল প্রোডাকশন সিস্টেম, নাম্বার 2 প্রোগ্রেসিভ বান্ডেল সিস্টেম আর ব্যাচ সিস্টেম, number 3 section or progress system or group system, number 4 modular production system, number 5 one piece flow system, number 6 UPS বা unit production system, number 7 piece rate production system, and number 8 straight line or synchro system। ঠিক আছে, আমরা এই বিষয়গুলো নিয়ে আশা করি একটু পরের স্লাইড থেকে আলোচনা শুরু করব। মেট্রো সিস্টেম আর ইন্ডিভিজুয়াল প্রোডাকশন সিস্টেমকে আমরা সাধারণত কনভেনশনাল সিস্টেম হিসেবে বলতে পারি বা ট্রেডিশনাল মেথড হিসেবে আমরা বলতে পারি। এর কারণটা হলো যে এইখানে একজন মাত্র অপারেটর পুরো গার্মেন্টসটা অ্যাসেম্বলি করার জন্য রেসপন্সিবল হিসেবে নিযুক্ত থাকে। যেমন আমরা এক্সাম্পল হিসেবে টেইলরিং সিস্টেমটাকে বলতে পারি। এই ক্ষেত্রে যেটা করা হয়ে থাকে যে একজন টেইলর গার্মেন্টসের প্যাটার্ন মেকিং, ফ্যাব্রিক কাটিং, তার সাথে সাথে সুইং এবং ফিনিশিংয়ের জন্য রেসপন্সিবল থাকে। সো এই কাজের জন্য অবশ্যই খুবই স্কিলড এবং ভার্সেটাইল পারসন বা ম্যান পাওয়ারের দরকার হবে।
আর এই প্রোডাকশন সিস্টেমটা সাধারণত খুবই স্মল কোয়ান্টিটির জন্য সুইটেবল, এই ক্ষেত্রে লার্জ কোয়ান্টিটির জন্য আসলে এটা সুইটেবল না। তবে যে জিনিসটা আমরা এখানে খেয়াল করতে পারি যে যদি কোনো বায়ারের স্মল কোয়ান্টিটি বাট ভেরিয়াস বা ভ্যারাইটিস অফ দ্য স্টাইলস রিকোয়ার্ড হয়, সেক্ষেত্রে আমরা এই সিস্টেমটাকে কিন্তু ইউটিলাইজ করতে পারি। বর্তমান সময়ে প্রোগ্রেসিভ বান্ডেল সিস্টেম আর ব্যাচ সিস্টেমটা খুবই জনপ্রিয়, কেননা গার্মেন্টস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা অ্যানালাইসিসে দেখা গেছে যে প্রায় 80% ফ্যাক্টরিগুলো এই প্রোগ্রেসিভ বান্ডেল সিস্টেম বা ব্যাচ সিস্টেমটা সাধারণত প্রোডাকশনের ক্ষেত্রে তারা অ্যাপ্লাই করে থাকে। এই সিস্টেমের নামকরণ করা হয়েছে ঠিক এই ব্যাচ সিস্টেম বা বান্ডেল সিস্টেম এই কারণে। এই মেন কারণটা হলো যে এই সিস্টেমে সাধারণত একটা গার্মেন্টসের কয়েকটা পার্টকে একটা বান্ডেল করা হয়, সেই বান্ডেলটাকে একজন অপারেটরকে পাস করে দেওয়া হয়। ঠিক অপারেটর যখন সেই কাজটা কমপ্লিট করে দেন সে এই বান্ডেলটাকে তার সামনে অপারেটরের কাজটা কমপ্লিট করার জন্য পাস করা হয়। ঠিক সামনে অপারেটর কমপ্লিট করার পর সে তার সামনে অপারেটরকে ওই বান্ডেলটা এগিয়ে দেয় যাতে করে সে ওই কাজটা বাকি কাজটা কমপ্লিট করতে পারে। এইভাবে এই সিস্টেমটা চলতে থাকে যে পর্যন্ত না একটা ফাইনাল আউটপুট বের হয়ে আসে। এই ক্ষেত্রে যারা ম্যানেজমেন্টে থাকে তারা সাধারণত গার্মেন্টস পার্টটা কীভাবে মুভ করবে এবং কোন পার্টটা কখন হবে এবং কোন অপারেশনটা কখন হবে তার একটা সিকোয়েন্সিয়ালি বা সিকোয়েন্স করে দেয় এবং বান্ডেলটা ঠিক ওইভাবেই ফর্ম করে দেয়। ঠিক আছে, এই ক্ষেত্রে সাধারণত কি পরিমাণ মেশিনারি আমার কাছে আছে ঠিক তার উপর বেসিস করে আমরা একটা আউটপুট নির্ধারণ করে থাকি, বা আউটপুটটা আমরা কী পাবো তার উপর বেসিস করে আমরা সাধারণত মেশিনারি সেট আপটা করে থাকি বা টাইপস অফ মেশিনারি আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, আচ্ছা, এই সিস্টেমটা সাধারণত আমাদের শার্ট ফ্যাক্টরি, জিন্স ফ্যাক্টরি অথবা জ্যাকেট ফ্যাক্টরি এসব ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, যেখানে বান্ডেলিংটা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে ব্যবহৃত হয়। এই সিস্টেমের কিছু অ্যাডভান্টেজ এবং সাথে সাথে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজগুলো এরকম যে এটা সবচেয়ে ইজিয়ার হয় যে লাইন ব্যালেন্সিং এবং লাইন কন্ট্রোল করতে, কারণ যেহেতু বান্ডেল সিস্টেমে করা হবে এবং প্রত্যেকটা অপারেটরকে নিজস্ব এবং নিজের নির্দিষ্ট সময়ের ভিতরে কাজটা কমপ্লিট করতে হবে। সো এখানে লাইন ব্যালেন্সিং করা সহজ এবং কখনও যদি বটল নেক তৈরি হয়ে যায় সেটা কন্ট্রোল করা সহজ হবে। 2 নম্বর যেটা আছে ইউনিফর্ম কোয়ালিটি ক্যান বি এনশোর্ড বাই ইন প্রসেস কন্ট্রোল। সো এখানে ইউনিফর্ম কোয়ালিটিটা কন্ট্রোল করা সম্ভব। এছাড়া এখানে যেহেতু কোনো অপারেটরকে সম্পূর্ণ কাজটা করতে হচ্ছে না, তার মানে সেমি কাজটা তাদের করতে হচ্ছে। সো যখন সেমি কাজটা করতে হয় তো সেখানে সেই অপারেটরকে অবশ্যই আমরা যদি লেস ট্রেনিং দিই তাহলে কিন্তু হয়। সো ট্রেনিং এবং ট্রেনিংয়ের টাইম এবং তার যে কস্টিংটা সেটা কিন্তু আমরা কম অ্যাপ্লাই করলেই হবে এখানে, তাই না? আচ্ছা, আর এই ক্ষেত্রে সাধারণত তোমার যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ক্যান বি মনিটর বাই ইনসেন্টিভস, এখানে সাধারণত ইন্ডিভিজুয়াল পার্সেন্টেজটাকে খুব বেশি গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়ে থাকে, যে অপারেটরকে যদি পারফরমেন্সের উপর বেসিস করে তাদেরকে ইনসেন্টিভস দেওয়া থাকবে, তাহলে সেই অপারেটরটা নিজের থেকেই পারফরমেন্স ভালো করবে। সো এই বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ হিসেবে পালন করে। আর ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে বলা যায় যে এখানে অনেক হাইলি ইনভেস্টমেন্ট দরকার হয়, বিশেষ করে মেশিনিংয়ের ক্ষেত্রে, এবং এইটা সাধারণত লং প্রোডাকশনের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। শর্ট প্রোডাকশনের ক্ষেত্রে এটা অ্যাকসেপ্টেবল না বা অ্যাডাপ্টেবল না। এর ক্ষেত্রে আরও কিছু আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, যে হাই লেভেল অফ ডেভেলপি এক্সটেন্স থ্রুপুট টাইম, এটা টাইমটা থ্রুপুট এক্সটেন্ড করতে পারে এবং কমপ্লিকেটেড ম্যানেজমেন্ট স্কিল ইজ রিকোয়ার্ড। এবং এখানে কমপ্লিকেটেড বলতে যেটা বলা হচ্ছে যে এখানে একটু শার্প ব্রেন এবং যারা স্কিল টাইপের আছে তাদের মতো কিছু ম্যানেজমেন্টের লোক এখানে দরকার হয়ে থাকে। সেকশন অর প্রোডাকশন সিস্টেম বা এটাকে গ্রুপ সিস্টেম বলা হয়ে থাকে, এটা অনেকটা প্রোগ্রেসিভ বান্ডেলের মতো একটা প্রোডাকশন সিস্টেম, কিন্তু ডিফারেন্সটা হলো যে প্রোগ্রেসিভ বান্ডেল সিস্টেমে সাধারণত একটা লাইনে কাজ করা হয়ে থাকে, আর এখানে ওই লাইনের কাজটাকে সাধারণত একটা সেকশনে করা হয়ে থাকে। আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে আরও সহজে বোঝা যাবে। যেমন আমরা একটা শার্ট তৈরি করতে সাধারণত এই সেকশন বা প্রসেস বা গ্রুপ সিস্টেম, আমরা এই সিস্টেমটা সাধারণত অ্যাপ্লাই করে থাকি। এই কারণটা হলো যে একটা শার্টের অনেকগুলো পার্টস থাকে। যেমন আমরা যদি বলি যে একটা কাফের সাথে স্লিপ জয়েন্ট, এখানে কাফের কয়েকটা পার্ট, তার সাথে স্লিপ জয়েন্ট, এটা একটা সেকশনে করা হয়ে থাকে। একটা কলারের সাধারণত কলার স্ট্যান্ড এবং সেখানে 4 থেকে 4টা প্রাইস থাকে সাধারণত। সো এখানে কি আরেকটা সেকশন করা হয়ে থাকে। ঠিক এরকমভাবে সাধারণত প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদাভাবে জয়েন করে এনে দেন আমরা একটা লাইনে এটাকে ইনপুট করে দিই, তখন এই জিনিসটাকে সাধারণত গ্রুপ সিস্টেম বলা হয়ে থাকে। ওকে,
এইখানে দেখো যেটা আছে যে দ্য অপারেশনস আর ডিভাইডেড ইন সাবসেকশন, এখানে কয়েকটা সাবসেকশনে আমরা অপারেশনগুলোকে ডিভাইড করতে পারি। এক নম্বর যেটা আছে প্রি অ্যাসেম্বলিং, নাম্বার 2 যেটা আছে ফ্রন্ট মেকিং, ব্যাক মেকিং, মেইন অ্যাসেম্বলিং, লাইনিং মেকিং, সেটিং লাইনিংস, ফিনিশিং অপারেশনস। এইসব ক্ষেত্রে আমরা এই সিস্টেমটা ইউটিলাইজ করে থাকি সাধারণত। এখন আমরা এই সিস্টেমের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করব। অ্যাডভান্টেজের ভিতরে যে জিনিসটা পাওয়া যায় যে এইখানে যেহেতু আমরা সেকশন সিস্টেমে করতেছি, সো কাজটাকে আমরা কয়েকটা সেকশনে ভাগ করে ফেলতেছি। সো আমার কোনো সেকশনে যদি কোনো অপারেটরের অ্যাবসেন্টিজম থাকে বা মেশিনে ব্রেকডাউন হয়, তাহলে কিন্তু আমার প্রোডাকশনটা বন্ধ থাকবে না, কারণ সেকশন বাই সেকশন যখন কমপ্লিট হবে তখন এক সেকশনের কাজ আর এক সেকশনে কমপ্লিট করা সম্ভব। এছাড়া এই ক্ষেত্রে যেহেতু আমাদের বিভিন্ন লেভেল থেকে আমরা অপারেটরকে আনতে পারবো, সেহেতু আমাদের কিন্তু খুব বেশি স্কিল ম্যান পাওয়ারের দরকার হবে না, বা হলেও তাদেরকে কিন্তু আমরা ট্রেন করতে পারি। শুধুমাত্র আমাদেরকে এটা এনশিওর করতে হবে যে তারা ওই জিনিসটা মোটামুটি বুঝে, এই জিনিসটা আমাদেরকে এনশিওর করতে হবে। ওকে, আর এই ক্ষেত্রে যেটা হয় যে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি এফিসিয়েন্ট প্রোডাকশন পাওয়া সম্ভব অন্যান্য ক্ষেত্রে। আর আমরা এখানে অটোমেশন অ্যাপ্লাই করতে পারি এবং স্পেশালাইজড কোনো মেশিনারি বা কোনো কিছু থাকলে সেটা আমরা এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। আর সবচেয়ে ডিসঅ্যাডভান্টেজটা হলো যেহেতু এখানে অল সেকশন থেকে আমরা অপারেটরস হায়ার করি বা ম্যান পাওয়ার হায়ার করি, তার মানে সবার কিন্তু পারফরমেন্স পাওয়ারটা সেম থাকবে না, ক্যাপাবিলিটিটা সেম থাকবে না। সো যখন ক্যাপাবিলিটি সেম থাকবে না তখন কিন্তু আমাদের এইখানে সাধারণত প্রোডাক্টের ডেভিয়েশন হওয়ার পসিবিলিটি থাকে। আর একটা সিরিয়াস প্রবলেম হয় সেটা হলো যে এই ক্ষেত্রে যেহেতু কোনো বান্ডেল থাকে না, সেকশন ওয়াইজ থাকে, সো সেকশন ওয়াইজে গিয়ে দেখা যাবে যে কিছু কিছু ক্ষেত্রে আমার প্রাইসগুলো মিক্সড আপ হতে পারে এবং সেক্ষেত্রে সিরিয়াস একটা ইনজুরি বা সিরিয়াস একটা প্রোডাক্ট লসের একটা ব্যাপার চলে আসতে পারে। আর এই ক্ষেত্রে সাধারণত ইনভেন্টরি কস্টটা একটু বেশি থাকে, কারণ হলো যেহেতু অল সেকশন থেকে আসে, সো ইনভেন্টরি কস্টটা আমার এখানে বেড়ে যাবে। এখন আমরা মডুলার প্রোডাকশন সিস্টেম নিয়ে আলোচনা করব। মডুলার প্রোডাকশন সিস্টেমটা এমন একটা সিস্টেম যেখানে সাধারণত একটা টিম হিসেবে কাজ করতে হয়, সেখানে কেউ সিঙ্গেল হিসেবে কাজ করতে পারে না, বা কোনো একটা সিঙ্গেল অপারেটরের পারফরমেন্সও এখানে মেজার করা হয় না, এখানে টোটাল একটা টিমের পারফরমেন্স মেজার করা হয়ে থাকে। এই ক্ষেত্রে যেটা করা হয়, একটা কাজ কোনো টিমকে দেওয়া হলে সেই টিমের প্রত্যেকটা মেম্বার ওই কাজটা কমপ্লিট করার জন্য রেসপন্সিবিলিটেবল থাকে এবং তারা যাদের কোনো কাজ কমপ্লিট হয়ে থাকে তারা পরবর্তী অপারেটরের যে কাজটা কমপ্লিট হয় না তারা সেই কাজটা কমপ্লিট করে থাকে, এবং তাদের এফিসিয়েন্টলি এবং দ্রুত সময়ের ভিতরে কাজ কমপ্লিট করার যে এইটা থাকবে সেটা তাদের ভিতর থেকে অটোমেটিক গ্রো করতে হবে, কারণ তাদের এই পারফরমেন্সের উপর বেসিস করে তাদেরকে ইভ্যালুয়েট করা হয়ে থাকে। সো টিম পারফরমেন্স যেখানে মুখ্য, সেই ক্ষেত্রে সাধারণত সব ধরনের কাজই কিন্তু খুবই স্মুথলি হওয়া সম্ভব। ওকে, মডুলার প্রোডাকশন সিস্টেমে সবচেয়ে বড় সুবিধা হলো যে এখানে ল লেভেল অফ ডাব্লিউএফ অ্যান্ড ফ্লোর স্পেসের দরকার হয়ে থাকে। আর এইখানে যেটা হয়ে থাকে যে এখানে যেহেতু একটা টিম হিসেবে কাজ করে, সেহেতু এর কোয়ালিটি এবং এর কোয়ালিটিটা এনশোর করা বা রেসপন্সিবিলিটি কিন্তু পুরো টিমের থাকে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে সাধারণত কোনো এক্সেসিভ প্রেশার দেওয়া দরকার হয় না, শুধুমাত্র টিমের যে হেড থাকে তাকে কিন্তু আমরা ডিরেকশন দিলে কিন্তু এনাফ হয়ে থাকে। আর এই ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে যেহেতু টিমে কাজ করবে, সেহেতু সাধারণত প্রত্যেকটা পার্সনের বা টিমমেটের কিন্তু একটা ফ্লেক্সিবিলিটি থাকে কাজের, বা ফ্লেক্সিবিলিটি পেয়ে থাকে, কারণ একজনের কাজ শেষ হয়ে গেলে সে একটু রেস্ট নিতে পারে, বা আরেকজনের কাজ বেশি হয়ে গেলে তার কাজে কিন্তু হেল্প করতে পারে। সো মডুলার প্রোডাকশন সিস্টেমে সাধারণত এই বেনিফিটসগুলো পাওয়া সম্ভব। তবে এর সাথে সাথে কিছু ডিসঅ্যাডভান্টেজও পাওয়া যায়, যেমন এখানে ট্রেনিং এবং ট্রেনিংয়ের টাইম এবং কস্ট এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হয়তোবা যদি এখানে কোনো স্পেশাল কোনো একটা টিমকে কোনো একটা স্পেশাল প্রোডাক্টের অর্ডার দেওয়া হয়ে থাকে এবং তার জন্য কিন্তু ওই টিমের প্রত্যেকটা মেম্বারকে কিন্তু আমাকে ট্রেন আপ করতে হবে। ঠিক আছে, আর যদি আমি যদি কোনো টিমকে সাধারণ অর্ডিনারি কোনো কাজ দিই এবং সেখানে যদি স্পেশালাইজড কোনো মেশিন থাকে, তাহলে সেই স্পেশালাইজড মেশিনের কিন্তু ইউটিলাইজটা পড়লেই হবে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু এখানে থাকবে। আর এইখানে যেহেতু টিম হিসেবে কাজ করতে পারে, সো টিমের ভিতরে একটা দ্বন্দ্ব অলওয়েজ তৈরি হতে পারে। সো এখানে রিদমের বা আপনার পারফরমেন্সের বিষয়টা কিন্তু অনেক ক্ষেত্রে হাইড হয়ে যেতে পারে। সো একজন আরেকজনকে ব্লেম দিতে পারে যদি না ম্যানেজমেন্টের টিমের হেডের দক্ষতাটা ওরকম হয় বা গাইডেন্স বা লিডারশিপটা ভালো না হয়।
সো এটাকে আমরা সাধারণত অ্যাপ্লাই করতে পারি যে কুইক রেসপন্স পাওয়ার ক্ষেত্রে এরকম কোনো একটা প্রোডাক্ট যদি আমাদের দেওয়া হয় তাহলে এই সিস্টেমে আমরা ওই কুইক রেসপন্স পেতে পারি। আর যেসব ক্ষেত্রে লো ভলিউমে অর্ডার থাকে এবং খুব ফ্রিকোয়েন্টলি স্টাইল চেঞ্জিং হয় তা এবং বা প্রোডাক্টের ফিনিশ প্রোডাক্টের আইটেম চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে আমরা এই সিস্টেমটা অ্যাপ্লাইড করতে পারি। ওকে, আর যে বিষয়টার জন্য এটার সহজলভ্য বা এটা সাধারণত ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করে সেটা হলো যে ট্রাস্টটা, ম্যানেজমেন্ট এবং অপারেশন টিমের ভিতরে যে ট্রাস্টটা, সেই ট্রাস্টটা বিল্ড আপ করার জন্য সাধারণত এই সিস্টেমটা একটা যুগোপযোগী সিস্টেম হিসেবে কাজ করে থাকে। ওয়ান পিস ফ্লো সিস্টেম, এই সিস্টেমটা গার্মেন্টসে এখন খুবই জনপ্রিয়তা পাচ্ছে। এর কারণটা হলো এইখানে কোনো টিম হিসেবে কাজ করতে হয় না বা কোনো বান্ডেল সিস্টেমে করতে হয় না বা কোনো ব্যাচ সিস্টেমে কোনো প্রোডাকশন কমপ্লিট করতে হয় না। এইখানে একটা ধরি আমরা এক্সাম্পল হিসেবে ধরি একটা টি শার্টে যদি 10টা পার্টস থাকে এবং 10টা পার্টসের জন্য যদি আমার 15টা সুইং মেশিন লাগে, তাহলে আমরা 15 জন অপারেটরকে বসাই দেব এবং প্রত্যেক 10টা পার্টসটা আমরা জয়েনিং জন্য একটা পার্টসের পর আরেকটা পার্টস আমরা অপারেটরকে পৌঁছাই দেবো। তাহলে কী হবে, একটা অপারেটর শুধুমাত্র একটা পার্টসই জয়েন করবে এবং বাকি অপারেটর ঠিক তার যে দায়িত্বটা সে ওই পার্টসটা করবে। তার মানে প্রত্যেকটা পার্টসে এক একটা করে পিএস হিসেবে তারা জয়েন করবে, ঠিক আছে। সো এইটার একটা বেনিফিটসটা আমরা এইভাবে কাউন্ট করতে পারি যে এইখানে সাধারণত আমার সিস্টেম ডেভেলপমেন্টেরও খুব একটা দরকার হয় না এবং সবচেয়ে বেশি সুবিধা হলো যে এখানে ডাব্লিউআইপি বা ওয়ার্কিং প্রসেস লাইনের যেটা দরকার হয় সেটা খুবই কম হলেই এনাফ হয়। এখানে একটা ফিগারের মাধ্যমে এটা কিন্তু মোটামুটিভাবে একটা বোঝানো সম্ভব হয়েছে যে প্রোডাকশনের দুটা প্রোডাকশন একসাথে চলতে পারে, একটা প্রোডাকশন এ প্রোডাকশন বি, যেটা সাধারণত একটা সিকোয়েন্সালি একটা পর একটা প্রত্যেকটাই একটা পর একটা কাজটা কমপ্লিট করে যাচ্ছে, ঠিক আছে। ইউনিট প্রোডাকশন সিস্টেমে যেটা করা হয় যে একটা গার্মেন্টস সাধারণত কম্পোনেন্টস হিসেবে এখানে পাসিং করা হয়ে থাকে, এটা এখানে কোনো বান্ডেল হিসেবে কাউন্ট করা হয় না এবং এইখানে যে কম্পোনেন্টসগুলো পাসিং করা হয় সেটা অটোমেটিক্যালি ট্রান্সপোর্টেশন করা হয় ফ্রম ওয়ান ওয়ার্ক স্টেশন টু অ্যানাদার ওয়ার্ক স্টেশন এবং এর জন্য সাধারণত অপারেটরসদের মুভমেন্টও কম হয়ে থাকে। সাধারণত এই ক্ষেত্রে অপারেটরদের পাশে অটোমেটিক ট্রান্সফর্মের জন্য একটা ট্রান্সপোর্টের একটা বেল্ট থাকতে পারে অথবা সাধারণত কোনো ট্রলি থাকতে পারে, যেটা অটোমেটিক্যালি এক অপারেটরের পাশ থেকে আরেক অপারেটরের পাশে চলে যায় এবং সাধারণত এই ক্ষেত্রে সাধারণত প্রত্যেকটা পার্টস অপারেটরের লেফট পাশে সাধারণত স্টোর করা হয়ে থাকে এবং যখন যে অপারেটর যে পার্টসটা দরকার সে তখন ওই অপারেটর ওই পার্টসটা নিয়ে তার ফাংশনিংটা করতে পারে। ইউনিট প্রোডাকশন সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা হলো যে এখানে কোনো বান্ডেলিং করতে হয় না। সো এর সাথে রিলেটেড যত ধরনের কাজ আছে সবগুলো কাজ কিন্তু এলিমিনেট করা সম্ভব। এছাড়া এইখানে যে অপারেটরের পিক আপ এবং ডিসপোজাল করার যে টাইমটা থাকে সেটা কিন্তু রিডিউসড হয়ে থাকে, ঠিক আছে। আর যেটা করা হয় যে এই ক্ষেত্রে অপারেটরকে তার কোনো কাজের জন্য রেজিস্টার করতে হয় না এবং যে পরিমাণ বা যে নাম্বারটা বের হয় আউটপুট হিসেবে সেই নাম্বারটা কিন্তু অটোমেটিক্যালি স্টোর করা হয়ে থাকে। এক্ষেত্রে সাধারণত 40টা স্টাইলস একসাথে প্রদর্শন করা সম্ভব। আর ডিসঅ্যাডভান্টেজ যদি আমরা বলি তাহলে এই ক্ষেত্রে যেটা হবে যে হায়ার ইনভেস্টমেন্ট দরকার, যেহেতু এখানে কিছু অটোমেশনের দরকার হবে, এই জন্য আমরা কিছু এখানে হায়ার প্রোডাকশন সিস্টেম আমরা এখানে দিতে হবে। ওকে, পিস রেট প্রোডাকশন সিস্টেমটা সাধারণত স্মল যেসব ফ্যাক্টরি আছে মূলত যারা সাব কন্ট্রাক্টে কাজ করে থাকে তাদের জন্য এই সিস্টেমটা খুবই একটা সুবিধাজনক, ফ্রুটফুল বা প্রফিটেবল একটা সিস্টেম। এই কারণ হলো যে যখন তারা সাব কন্ট্রাক্টে অর্ডার নিয়ে আসে তখন তারা পিস হিসেবে অর্ডার নিয়ে আসে। সো একজন অপারেটর যখন দিনে কাজ করে তখন সে দিনে কয়েক ঘন্টা কাজ করলো সেটার বিষয় না, সে কত পিস কাজ করলো সেটার বিষয়, কারণ তার পেমেন্টটা হয় পিস হিসাবে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে যেটা করা হয় যে এই সিস্টেমে প্রোডাকশনটা কিন্তু খুব ভালো হতে পারে। এই কারণটা হলো যে যখন কোন প্রত্যেকটা পিসের সাথে আমার অ্যামাউন্টের পরিমাণটা জড়িত, সো সেক্ষেত্রে অপারেটর বা যারা পারফরমেন্স ভালো করে তারা অবশ্যই চাইবে যে তাদের পারফরমেন্সটা যেন ভালো হয় এবং তারা ডেইলি অনেক অনেক বেশি পরিমাণে প্রোডাকশন দিতে পারে। সো যখন তারা অনেক বেশি পরিমাণে প্রোডাকশন দেবে সো তাদের ওয়েস্টটা বৃদ্ধি পাবে। আর এই ক্ষেত্রে সাধারণত যে ওয়েস্টটা কাউন্ট করা হয় সেটা এইভাবে যে নাম্বার অফ দ্য ইউনিট প্রোডিউসড ইনটু রেট পার ইউনিট। সো এইভাবে ক্যালকুলেশন করে সাধারণত এই প্রোডাকশন সিস্টেমের পেমেন্টটা কমপ্লিট করা হয়ে থাকে। ওকে, স্ট্রেট লাইন আর সিনক্রো সিস্টেমে সাধারণত যেটা করা হয় যে
একটা ওয়ার্ক ফ্লো রেডি করা হয়, যেখানে একটা লাইন লেআউট করা হয়। লাইন লেআউট করার পরে সেখানে মেশিন লেআউট করা হয়, দেন সেখানে অপারেশনটা স্টার্ট করা হয়, এবং অপারেশন স্টার্ট করার পরে যেখানে লাইন লেআউটের ব্যালেন্সিংয়ের সমস্যা থাকে সেখানে ব্যালেন্সিং করে দেওয়া হয়। ওকে, এই ক্ষেত্রে একটা সাধারণত গ্রাউন্ড ওয়ার্ক করতে হয়। সেই গ্রাউন্ড ওয়ার্কটা হলো যে এই ক্ষেত্রে একটা স্যাম নির্ধারণ করে দেওয়া হয়। স্যামটা হলো স্ট্যান্ডার্ড অ্যালটেড মিনিট। এই জিনিসটা সাধারণত প্রত্যেকটা অপারেটরের জন্য সেম থাকে। যেমন যদি আমরা বলি যে একটা অপারেটরের স্যাম যদি 1.5 মিনিটস হয়, তাহলে প্রত্যেকটা অপারেটরেরও স্যাম ঠিক 1.5 মিনিটস হতে হবে। কেননা তা না হলে যে অপারেটরের স্যাম 1.5 মিনিটের বেশি হবে, তাহলে তার ওইখানে গিয়ে কাজ জমা হয়ে থাকবে, মানে ওইখানে বটল নেক হবে। আবার যার স্যাম 1.5-এর কম হবে সে অনেক ভালো পারফরমেন্স করবে। সো আলটিমেটলি 1.5 স্যাম হওয়া পরবর্তী অপারেটরের কাছে গিয়ে কিন্তু ওই বটল নেক হিসেবে কাজগুলো স্টোর হয়ে থাকবে। সো এই বিষয়গুলো সাধারণত এখানে করতে হয়। সবচেয়ে বড় যে প্রবলেমটা হয় সেটা হলো এই লাইন ব্যালেন্সিংটা। যে লাইন ব্যালেন্সিংটা করা এখানে মূলত একটা টাফ কাজ। সেটার জন্য অনেকটা রিসার্চ করতে হয়, ওয়ার্ক করতে হয়। এই জিনিসটা করলে মূলত এই সিস্টেমটা মোটামুটি একটা ফ্রুটফুল সিস্টেম বর্তমান সময়ে। এখানে দুইটা ওয়ে আছে, একটা চুট সিস্টেম আর একটা হলো বেঞ্চ সিস্টেম। দুইটা ওয়ের মধ্যে পার্থক্য তেমন কিছু নাই। পার্থক্যটা হলো শুধুমাত্র তাদের সেটিংয়ের বা তাদের সিটিংয়ের যে অ্যারেঞ্জমেন্টটা, সেই অ্যারেঞ্জমেন্টের মূলত একটা পার্থক্য, এবং ম্যাটেরিয়াল ফ্লোটা কিন্তু মোটামুটি সেম পর্যায়ে হয়ে থাকে। ওকে, আর এখানে কমন একটা বিষয় হয়ে থাকে, সেটা হলো যে ম্যাটেরিয়ালসটা সাধারণত একটা অপারেটরের পিছন থেকে স্টার্ট শুরু হয়, এবং অপারেটরের সর্বপ্রথমে যে থাকে তার মাধ্যমে এটা বের হয়ে আসে। আমরা ইতিমধ্যে জেনেছি যে একটা গার্মেন্টস সিস্টেম কীভাবে নামকরণ করা হয়ে থাকতে পারে, অথবা কীভাবে গার্মেন্টস সিস্টেমটা ফ্যাক্টরিতে এস্টাবলিশড হয়। আমরা এখন যেটা জানবো যে কী কী ফ্যাক্টরসের কারণে গার্মেন্টস প্রোডাকশন সিস্টেমের নামকরণটা চেঞ্জ হয়। ওকে, প্রথমে যেটা আছে সেটা হলো 1 নম্বরে কোম্পানি অ্যাফোর্ডেবিলিটি। তার মানেটা হলো যে আমার যে কোম্পানিতে আমি যে সিস্টেম। সো আমরা স্লাইডের শেষে চলে এসেছি আজকের এই ক্লাস থেকে। আশা করি যতটুকু নলেজ আপনারা পাবেন এটা আপনাদের ইন্ডাস্ট্রি এবং আপনাদের স্টুডেন্ট বা ইউনিভার্সিটি লাইফে অনেক উপকার দেবে আশা করি। সো আপনাদের কোনো গঠনমূলক সমালোচনা এখানে কাম্য, এবং আগামী ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।